আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা, অলরেডি তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা শেষ হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা খুবই ভালো হয়েছে, সবাই জানিয়েছে। আশা করি আগামী পরীক্ষাগুলো খুব ভালো হবে ইনশাআল্লাহ। আগামী পরীক্ষা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। সবাই অবগত আছে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটি 10 তারিখ অনুষ্ঠিত হবে। 10 তারিখে যেহেতু অনুষ্ঠিত হবে, তাহলে তেমন বেশি সময় নেই। আজকে 7 তারিখ, যেহেতু দুদিন মাঝে বন্ধ আছে, এই 2 দিনকে খুব ভালো করে কাজে লাগাতে হবে। যেই পড়াগুলো তোমরা প্রায় দীর্ঘ 1.5 বছর যাবৎ পড়েছ, সেই পড়াগুলো এখন 2 দিনে কাভার দিতে হবে। তাহলে এই পড়াটা হোক সাজিয়ে গুছিয়ে, অগোছালো পড়া না হোক। আর যেই পড়া তুমি আগে পড়েছো, সেই পড়া যদি নতুন করে রিভিশন না হয়, তাহলে পরীক্ষার হলে মনে করাটা কঠিন হয়ে যাবে। তাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে বলবো কি কি পড়বে। আশা করি খুব মনোযোগ দিয়ে দেখবে। আমি মূলত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 2 থেকে শুরু করব। চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলো আমরা শর্ট সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এর ভিতরে কোন কোন টপিকগুলো তোমাদের ভালো করে করতে হবে সিকিউ এবং এমসিকিউর জন্য, সেগুলো আমি বলবো। আমাদের অনেক ক্লাস অলরেডি করা আছে, সেগুলো বা তোমাদের অন্যান্য ক্লাসগুলো তোমরা দেখো। সেই ক্ষেত্রে আশা করি যে আমার কোন টপিকটা দেখা দরকার এই মুহূর্তে, এই শেষ মুহূর্তে, কোনগুলো টাচ করা দরকার, কোনগুলো পড়া দরকার, সেটা জানানো খুবই জরুরি। প্রথমত ভেক্টর যদি বলি, তোমরা জানো যে পদার্থ প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। আর এই ভেক্টরটি খুবই গুরুত্বপূর্ণ, সব সময় এখান থেকে প্রশ্ন আসে, আর এমসিকিউ তো অবশ্যই আসে। প্রথমত ভেক্টরের যে টপিকগুলো রয়েছে আমি সেগুলো ধারাবাহিকভাবে বলবো। ভেক্টরের যদি ডট গুণন এবং ক্রস গুণন পারো, তাহলে তোমরা অনেকগুলো টাইপ শেষ করে ফেলতে পারবে, যদি তোমাদের সঠিক ফর্মুলাটা জানা থাকে। প্রথমেই তোমরা জানো যে ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কোণ নির্ণয়ের ক্ষেত্রে দুটি সূত্র পাই। একটি হচ্ছে এ ডট বি সমান এবি কস থিটা, আর একটি হচ্ছে এ ক্রস বি সমান এবি সাইন থিটা। এ ডট বি ইকুয়াল এবি কস থিটা। এখান থেকে একটা শর্ত আছে যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয়। আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এ ডট বি ইকুয়াল 0 হয়, কেননা কস 90 ডিগ্রি মান কি 0। এভাবে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এ ক্রস বি ইকুয়াল 0। সো এখানে দুইটা কন্ডিশন রয়েছে। তারপর জানো যে ডট গুণন এবং ক্রস গুণন পারলে ভেক্টরের উপাংশ নির্ণয় করা যায়। যদি দুটি ভেক্টর এ এবং বি হয়, তাহলে এ এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করা যায়। তাহলে ভেক্টরের উলম্ব একক ভেক্টর, ভেক্টরের লম্ব একক ভেক্টর একই জিনিস। ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, ভেক্টরের 3টি ভেক্টর দেওয়া থাকলে ভেক্টরটা একই সমতলে অবস্থান করবে কিনা। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়, তোমরা জানো যে হাফ এ ক্রস বি মডুলাস যদি এ বি মান দেওয়া থাকে। আবার সামুদ্রিকের ক্ষেত্রে দুটি সূত্র রয়েছে। একটি হচ্ছে দুটি বাহু দেওয়া থাকলে, আরেকটি হচ্ছে দুটি কর্ণ দেওয়া থাকলে। বাহু দেওয়া থাকলে সূত্র হচ্ছে এ ক্রস বি মডুলাস শুধু, আর কর্ণ দেওয়া থাকলে হাফ এ ক্রস বি মডুলাস, যেটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়। এইভাবে তোমরা ভেক্টরের লব্ধি, ভেক্টরের দিক নির্ণয়
এগুলো ধারাবাহিকভাবে তোমরা করতে পারবে আশা করি। ভেক্টরের লব্ধি এবং ভেক্টরের দিক নির্ণয় এটি নদী ও নৌকা এই টপিকের ক্ষেত্রে বেশি আসে। যেমন বলে যে ঠিক সোজাসুজি নদী পার হতে মাঝের কী ব্যবস্থা অবলম্বন করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা জানো tan θ = b sin α বা u + v cos α এই সূত্রটি নিতে হয়। আর এখানে লব্ধি হচ্ছে লব্ধি বেগ w = √u² + v² 2u v cos α। এইভাবে কিন্তু সূত্রগুলো জানলে তুমি অবশ্যই নির্ণয় করতে পারবে। তোমরা জানো যে এই tan θ থিটা হচ্ছে দিক নির্ণয়ের দিক, আর আলফা হচ্ছে ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ, যেখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। যারা এই অধ্যায়গুলো পড়েছো তারা আমার এই কথাগুলো আশা করি বুঝতে পারতেছো। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের বইটা যদি সাথে থাকে তাহলে আরও ভালো হয়, তাহলে তোমরা টপিকগুলো দাগিয়ে নিলা। যদিও আমরা এগুলো বিস্তারিত লিখে দেব, আমাকে তোমরা জানাবো, পার্সোনাল লগ দিবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, বা তোমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে আমি দিয়ে দেবো। পরবর্তীতে এই যে ভেক্টরের দিক নির্ণয় এবং লব্ধি নির্ণয়, এর সাথে কিন্তু আরেকটা বিষয় আসে যে বৃষ্টিতে ছাতা ধরার ক্ষেত্রে কোণ। এগুলো কিন্তু আদৌ কঠিন কিছু না, আমরা এগুলো টেন এবং সাইন উপাংশটা বুঝলে মূলত আমরা এগুলো পারবো। তোমরা জানো যে বৃষ্টিতে ছাতা ধরার ক্ষেত্রে যদি কোণ আমরা বলি θ = tan ইনভার্স ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ, সেক্ষেত্রে কোণ নির্ধারণ করার ক্ষেত্রে তোমাদের সূত্রগুলো এদিক সেদিক হতে পারে। আচ্ছা, পরবর্তীতে ভেক্টরের আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অপারেটর, ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটরে ভেক্টর ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্ট তিনটা জিনিস তোমাদের পড়তে হবে, এগুলো ক্যালকুলাসের অন্তর্ভুক্ত। ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্ট, এখানে আরেকটু বিষয় আমি তোমাদেরকে বলি, যেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে যেই 50 মার্কের সিকিউ এবং 25 মার্কের এমসিকিউ রয়েছে, আর প্র্যাকটিক্যাল তো তোমরা 25 দিবে লাস্টে পরীক্ষা শেষে, থিওরি পরীক্ষা শেষে। তাহলে এখানে যেই 50 মার্ক আসে তার মধ্যে কিন্তু 35 মার্কই হচ্ছে ম্যাথমেটিক্যালি, অর্থাৎ তুমি গাণিতিক গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করতে হবে 35 মার্ক, আর বাকি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক 15 মার্ক আসে। এখানে বলার বিষয় হচ্ছে 5টি সিকিউর যদি তুমি অ্যান্সার করো, 5টি সিকিউর একদম কম হলেও 4টি সিকিউতে গ নাম্বারে কোয়েশ্চেনে বলে দিবে, তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে পয়সা অনুপাত নির্ণয় করো, অথবা দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করো, কার্ল বের করো, ডাইভারজেন্স বের করো, সরাসরি কিন্তু বলে দিবে। তাহলে সেক্ষেত্রে তোমার সূত্র জানলেই তুমি খুব সহজে এইগুলো অ্যান্সার করতে পারো। তাহলে তোমার সূত্র জানাটা খুবই জরুরি। এই সূত্রগুলো একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে, ফিজিক্সে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে তোমাদের 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমে উদ্দীপকে আমাদের কি কি মান দেয়া আছে, পরবর্তীতে দেখো এই উদ্দীপকে কিন্তু কিছু কন্ডিশন থাকে, এই কন্ডিশনটা অবশ্যই বুঝতে হবে। এই মান, কন্ডিশন আর সূত্র 3টার সমন্বয়ে তোমরা অবশ্যই সমাধান করে আসতে পারবে। আমি তোমাদের এই বিষয়গুলো বলতেছি, আমি খুব অভিজ্ঞ না হলেও আমি দীর্ঘদিন এগুলোর সাথে যুক্ত থাকায় আমার কাছে মনে হলো তোমাদের এই ত্রুটিগুলো আমি বুঝতে পেরেছি এবং ধরতে পেরেছি। সো এইভাবে যদি তোমরা একটু ফলো করো তাহলে তোমাদের জন্য ফিজিক্সের পরীক্ষাটা খুবই সহজ হবে। আচ্ছা, পরবর্তীতে যেটা বললাম যে কার্ল, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট, 3টা জিনিসে তোমরা জানো যে যদি বলে দুটি ভেক্টরটি সলিনয়েড হবে কিনা, ভেক্টরটি সলিনয়েড হবে কিনা বললে, তাহলে আমরা জানি সলিনয়েড মানে চোঙ্গা আকৃতির, সলিনয়েড হচ্ছে ডাইভারজেন্স, অর্থাৎ ডেল, যদি কোনো ভেক্টর এই ভেক্টর হয় তাহলে ডেল ডট এ ইকুয়াল 0 হলে সেটি ডাইভারজেন্স হয়। তাহলে আমাদের যদি বলে সলিনয়েড হবে কিনা, ডাইভারজেন্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে কি নির্ণয় করতে হবে, ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। যদি বলে ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা, ভেক্টরটি সংরক্ষণশীল কিনা, তাহলে তোমাকে বের করতে হবে কার্ল এবং ডাইভারজেন্সের কন্ডিশন রয়েছে যে সলিনয়েড হবে কিনা, অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল হবে কিনা। আমরা জানো যে কার্লের মান 0 হলে ভেক্টরটি কি হয়, অঘূর্ণনশীল। তাহলে এই যে অঘূর্ণনশীল বা ঘূর্ণনশীল হবে কিনা, সংরক্ষণশীল বা অসংরক্ষণশীল হবে কিনা, বা সলিনয়েড হবে কিনা, এই বিষয়গুলো বলা মানে হলো তোমাকে 4 মার্কে কোয়েশ্চেন করবে, এটুকু ধরে রাখো। পরবর্তীতে যে আরেকটা বললাম গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্সের মধ্যে একটি পার্থক্য, গ্রেডিয়েন্ট হচ্ছে একটি দিক নির্ণয়, এখানে আইজেকে আয়তাকার ভেক্টর দেওয়া থাকে, আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আইজেকে একক ভেক্টর দেওয়া থাকে না, যে মানটি দেওয়া থাকবে সেটি ভেক্টর হিসেবে দেওয়া থাকবে না, সেই মানগুলোকে
এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর উভয়ের সাথে গুণ করে ডট গুণ করতে হবে। ওকে, আশা করি তোমরা প্রসেসটা জানো। না জানলে অবশ্যই একটি সহজ হিসাব হচ্ছে, তোমরা কমেন্টে জানাবো, আমি তোমাদেরকে এটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। পরবর্তীতে যদি ক্যালকুলাস এই টপিকটা যদি পারো, তারপর নদী নৌকার যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের করতে হবে। সেখানে নদী নৌকার ক্ষেত্রে সাধারণত 3টি ফর্মুলা ব্যবহার করা হয়। একটা হচ্ছে লব্ধি বেগ, আরেকটা হচ্ছে দিক নির্ণয়, আর আরেকটি হচ্ছে বৃষ্টিতে ছাতা ধরার ক্ষেত্রে কোণের ক্ষেত্রে যেই সূত্রটি যে একটু চেঞ্জ হয় কোণের কারণে, সেগুলো দেখলে আশা করি তোমরা অ্যান্সার করে আসতে পারবে। আচ্ছা, পরবর্তীতে এই অধ্যায়গুলো যদি তুমি এমসিকিউ ভালো করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একক, মাত্রা, সূত্রের সাথে যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে সম্পর্ক, সেগুলো খুব ভালো জানতে হবে। আশা করি তাহলে তোমরা পারবা। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যদিও ভেক্টরের ক্ষেত্রে অত একক নিয়ে ঝামেলা হয় না, কিন্তু অন্যান্য চ্যাপ্টারে সাধারণত এককগুলো কনভার্ট করা জানতে হবে। তোমাদের স্বাভাবিক বা প্রচলিত একক, এসে এককে কীভাবে ক্যালকুলেশন করতে হয়, কোন এককের সাথে কোন এককটা সঙ্গতিপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই খুব স্পষ্ট ধারণা থাকা লাগবে। পরবর্তীতে চ্যাপ্টার 4 আছে তোমাদের শর্ট সিলেবাসে, নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে গঠিত। প্রথমে আমি যদি বলি, সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ। রাস্তার ব্যাংকিং কোণ আসলে খুবই ভালো হয় যে রাস্তার ব্যাংকিং কোণটা খুব সহজে খুব অল্প সময়ে অ্যান্সার করা যায়। রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয়ের ক্ষেত্রে দুটি ফর্মুলা, একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল এইচ বাই এক্স। তোমরা জানো এখানে এইচ হচ্ছে উচ্চতা, এক্স উচ্চতার পার্থক্য, এক্স হচ্ছে প্রস্থ। সাইন থিটা ইকুয়াল এইচ বাই এক্স, এখানে থিটা হচ্ছে প্রকৃত ব্যাংকিং কোণ আর রাস্তার ব্যাংকিং কোণ। অন্যদিকে টেন থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি, এখানেও থিটা ব্যাংকিং কোণ, তবে প্রকৃত ব্যাংকিং কোণ নয়। টেন থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি, ভি হচ্ছে ভেলোসিটি, ভেগ, আর যেখানে গাড়ির বেগকে নির্দেশ করা হয়েছে, আর হচ্ছে রাস্তার ব্যাসার্ধ, আর গ্র্যাভিটি তো তোমরা জানো 9.8। সো এইভাবে তোমরা ব্যাংকিং কোণের অঙ্কগুলো করে ফেলবে। এখান থেকে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে, গ নাম্বারে বিভিন্ন কোয়েশ্চেন দিতে পারে, অথবা রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করতে পারে। আর 4 নম্বরে বলবে যে উক্ত বেগে উক্ত রাস্তা দিয়ে গেলে যাত্রী আরোহী সঠিকভাবে যেতে পারবে কিনা, গন্তব্যে যেতে পারবে কিনা, বা ড্রাইভার দুর্ঘটনার শিকার হবে কিনা, এই ধরনের কোয়েশ্চেনগুলো করতে পারি। সো তোমরা এটা থিতার সাথে থিতা কম্পেয়ার করে করতে পারো, অথবা বেগের সাথে বেগ কম্পেয়ার করে করতে পারো। পরবর্তীতে এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেগুলো হচ্ছে প্রথমত কৌণিক ভরবেগ নির্ণয়, টর্ক নির্ণয়, তারপরে হচ্ছে কেন্দ্রমুখী বল, তারপরে হচ্ছে আছে না যে তোমরা এখানে নিউটন বলবিদ্যায় রৈখিকের বেলায় এবং কৌণিকের বেলায় পড়ো, সেখানে আমরা বলেছি কৌণিক ভরবেগ, কৌণিক সরণ, কৌণিক বেগ, এই বিষয়গুলো প্রত্যেকটা পড়তে হবে। রৈখিকের সমীকরণ যে জানে সে কৌণিকে কনভার্ট করতে পারে, যারা আমরা এর সূত্র পড়ছি কি ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো তোমরা জানো যে রৈখিকের বেলায় ভি মাইনাস ইউ বাই টি ত্বরণ, আর কৌণিকের বেলায় কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে আলফা। রৈখিক বেলা যদি এ হয়, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কি কৌণিকের বেলায় আলফা। আলফা ইকুয়াল ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আমরা রৈখিক বেগ বি বললে কৌণিকের বেগকে বলবো ওমেগা। আদি বেগ যদি ইউ হয়, এখানে আদি কৌণিক বেগ হচ্ছে ওমেগা নট। সো আমরা শুধু রৈখিক বেগ ভরবেগ যদি পড়ি পি, তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে এল। তাহলে আমরা এভাবে কনভার্ট করি, ওটা কোনো সহজ কঠিন না। এরকম কোশ্চেন বলে যে পাখা ফ্যান বন্ধ করলে, ফ্যানের সুইচ বন্ধ করলে ফ্যানটি কতবার ঘুরবে, ফ্যান বন্ধ করার পরে কতবার ঘুরবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা থিটা ইকুয়াল 2πn, ঘূর্ণন সংখ্যা, কৌণিক সরণ, এগুলো বের করে ব্যাখ্যা দিই। সো তোমরা এই রিলেটেড একটা ম্যাথ করবা। আরেকটা হচ্ছে বলছি রাস্তার ব্যাংকিং কোণ। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক এই টপিকটা আসলে কোনো নির্দিষ্ট না যে শুধু বৃত্তের ক্ষেত্রে, আয়তাকার বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক, বৃত্তের ক্ষেত্রে এরকম না। যতগুলো শেপ আছে জিওমেট্রিক্যাল, অর্থাৎ জ্যামিতিক যে শেপগুলো আছে তোমরা পরিমিতিতে যেগুলো করো, সেই শেপগুলো প্রতিটা আলাদা আলাদার জন্য আলাদা আলাদা জড়তার ভ্রামক, আলাদা আলাদা চক্রগতি ব্যাসার্ধ। তাহলে এগুলো তোমরা অবশ্যই যেগুলো কমন আসছে বিগত সালে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করে গেলে আশা করি কমন পাওয়ার সম্ভাবনা বেশি হবে। আচ্ছা, নিউটন বলবিদ্যা, তাহলে এই বিষয়গুলো তোমরা পড়বা। যদি কোনো টপিক বাদ থাকে তোমরা কমেন্টে জানাবো যে এটা পড়া লাগবে কিনা, তাহলে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেব। পরবর্তীতে আসি কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা, এখান থেকে
এই কাজ শক্তি ক্ষমতা এবং নিউটনের বলবিদ্যা থেকে অনেকগুলো এমসিকিউ আসে যেগুলো সহজ। তোমরা কিন্তু এই এমসিগুলো ফলো করবে, বিশেষ করে একক মাত্রা, তারপরে একক কনভার্ট করা, এগুলো কাজ শক্তি ক্ষমতার মধ্যে কাজ, ক্ষমতা, শক্তি তিনটারই তোমরা মাত্রা নির্ণয় করা শিখবে। সেক্ষেত্রে বলের মাত্রা, ত্বরণের মাত্রা এগুলো চলে আসবে। আর এগুলো ক্ষমতার একক, যে হর্স পাওয়ার দেওয়া, অশ্ব ক্ষমতা দেওয়া থাকে 746 ওয়াটযুক্ত ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে। তোমরা জানো যে এখানে মেইন একটি টপিক রয়েছে, যে টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কুয়ার অঙ্ক করতে গেলে যে 3HP এর একটি ইঞ্জিন দ্বারা এই কুয়াটিকে খালি পানি শূন্য করা যাবে কিনা, ক্ষমতা নির্ণয় করো, সময় বের করো। তো তোমরা জানো যে কাজ হচ্ছে W=Fs বা FH mgh, আর ক্ষমতা P=W/T, W=mgh, আর T তো জানো সময়। তবে এই যে ক্ষমতা P=W/T, W=mgh এর এইচ হচ্ছে গড় সরণ, এইচ হচ্ছে কি গড় সরণ। আবার দেখা যায় তোমাকে যে কুয়া খালি করতে বলো, সেই কুয়াটি পানি আছে, সেই পানির ভর বের করতে হবে। তোমরা জানো ρ = m/v, m = ρv, v হচ্ছে πr², এইচ, এই যে এইচ হচ্ছে যতটুকু কুয়া খালি করবে ততটুকু, ওটা নর্মালি এইচ আমরা উচ্চতা বলবো, বা গভীরতা বলবো। আর mgh এর ইস্টা হচ্ছে কি গড় সরণ। তোমরা জানো যে গড় সরণের উপর আমি তোমাদের 4টা টাইপ শিখিয়েছি, 4টা টাইপ তোমরা ফলো করে যাবো, আশা করি ওই নোট থেকে দেখলে এটা করতে পারবে। এছাড়াও এই অধ্যায়ের কিছু ম্যাথ আসে যেগুলো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তোমাকে এখানে উপাংশ আকারে সাইন এবং টেনের অনুপাত দিয়ে অঙ্কগুলো আসে, সেই টাইপটা করে গেলে আশা করি কাজ শক্তি ক্ষমতা তোমরা করতে পারবে। এখানে আরেকটা টপিক আছে যেটি হচ্ছে শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি। এই বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করার ক্ষেত্রে তোমাদেরকে দুইভাবে কোয়েশ্চেন করতে পারে। একটি আমি এখানে আলোচনা করব, আরেকটি পর্যাবৃত্ত গতিতে আলোচনা করব। একটি হচ্ছে তোমাকে বলবে যে ছাদ থেকে একটি বস্তু পড়ে গিয়েছে, 3টা অবস্থান দিয়ে দিবে ABC, 3টি অবস্থান যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র পালিত হবে কিনা, এই ধরনের কোয়েশ্চেন করে। তোমরা জানো যে গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তুকে গতিশীল রাখার জন্য কাজ করা যায়, সামর্থ্য লাভ করে। তাহলে গতিশক্তি 12mv², বিভব শক্তি mgh। আর যান্ত্রিক শক্তি জানো, যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র পালিত হবে কিনা। তোমরা জানো শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি ও ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। তাহলে তোমরা এই রিলেটেড ম্যাথটা করে নিবা। তাহলে কয়টা বললাম? কুয়ার অঙ্ক, এটা বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে। কুয়ার অঙ্ক, তারপরে হচ্ছে কুয়ার সাথে যে ইঞ্জিনেরগুলো আসে, যে ইঞ্জিনের দক্ষতা, কর্মদক্ষতা, এটাও আসে, এটাও করবা। আর সাথে বলছি যে এই ধরনের উপাংশ দেওয়া থাকলে বা শক্তি নির্ণয় করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই দেখে যেতে হবে। আমি যেগুলো লাগবে সেগুলোই বলতেছি। তবে তার আগে যাদের সূত্রে সমস্যা, এখনো সূত্র মনে নেই যে কিভাবে আমি ক্ষমতা বের করব, কর্মদক্ষতা সূত্রটা কি, কার্যকর ক্ষমতা বা মোট ক্ষমতা গুণ 100%, এই যে সূত্র না জানলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তোমাকে প্রথমত সূত্রগুলো খুব ভালোভাবে ধারণা থাকতে হবে, আর কোন সূত্রটা কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, কন্ডিশন এবং মান, একক কীভাবে, এই বিষয়গুলো একদম স্পষ্টভাবে শিখতে হবে। আচ্ছা, পরবর্তীতে আছে মহাকর্ষ ও অভিকর্ষ, খুবই সহজ একটি চ্যাপ্টার। মহাকর্ষ ও অভিকর্ষ করার ক্ষেত্রে আমি বলি যে মহাকর্ষ অভিকর্ষ ক্ষেত্রে পর্যাবৃত্ত গতির একটা যথেষ্ট মিল রয়েছে। মহাকর্ষ এবং অভিকর্ষ, তোমরা জানো এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলা হয়, আর পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণ বলকে অভিকর্ষ বলা হয়। অভিকর্ষীয় বল রয়েছে, মহাকর্ষীয় বল রয়েছে। তোমরা এগুলা মহাকর্ষ বলের সাথে দূরত্বের সম্পর্ক, অভিকর্ষ বলের সাথে দূরত্বের সম্পর্ক, মহাকর্ষ বল এর সাথে ভরের সম্পর্ক, তোমরা জানো এগুলো ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, এই বিষয়গুলো রয়েছে। এগুলো অবশ্যই সম্পর্ক, এককের সম্পর্ক আমাদের জানতে হবে, অবশ্যই জানতে হবে। তাহলে সেন্ট্রাল অ্যাক্সেলারেশন অর্থাৎ কৌণিক ত্বরণ যদি v²/r হয়, তাহলে তোমরা বলতেই পারো যে ত্বরণের সাথে ব্যাসার্ধ হচ্ছে ব্যস্তানুপাতিক, ত্বরণ বাড়লে ব্যাসার্ধ কমবে। এই যে কমন বিষয়গুলো, এগুলো না জানলেই না, এগুলো জানতেই হবে। আচ্ছা, তাহলে মহাকর্ষ বিকর্ষে কী পড়তে হবে? মহাকর্ষ বিকর্ষে বিগত সালে যে কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেন প্যাটার্ন দেখতে মনে হয় সব একই টাইপের কোয়েশ্চেন। তারপর আমি কিছু টাইপ তোমাদেরকে বলি। প্রথম হচ্ছে মুক্তিবেগ। সর্বনিম্ন যে বেগে কোনো বস্তু নিক্ষেপ করলে পৃথিবীতে আর ফিরে আসে না, 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে কোনো বস্তু নিক্ষেপ করলে পৃথিবীতে ফিরে আসে না, এটা হচ্ছে মুক্তিবেগ। তাহলে এই যে মুক্তিবেগ নির্ণয়ের যে সব ফর্মুলাগুলো রয়েছে, একটা হচ্ছে b = √2gr প্রমাণ, √2gm/r, gm/r + h √, আছে।
এই যে এগুলো হচ্ছে মুক্তিবেগের সূত্র। মুক্তিবেগের সূত্র আমি 3টা পেয়েছি, 3টা সূত্র তোমরা দেখে যাবা। এর ভিতরে এইচ থাকলে শুধু নিবা কি gm/r r প্লাস এইচ, ঠিক আছে। আর যদি এইচ না থাকলে একবার 2 gm/r। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। এর সাথে বিভিন্ন স্থানে, পৃথিবীর বিভিন্ন স্থানে ত্বরণ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে ভূপৃষ্ঠের ত্বরণ হচ্ছে g=gm/r², যেখানে জি হচ্ছে বিশ্বজনীন ধ্রুবক 6.673 × 10^11 নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার কিলোগ্রাম পার স্কয়ার। আর এটা হচ্ছে এম পৃথিবীর ভর 6 × 10^24 কিলোগ্রাম। তোমরা জানো যে এখানে g=gm/r², ভূপৃষ্ঠে গ্র্যাভিটি হচ্ছে 9.8 ms/2। অন্যদিকে পৃথিবী থেকে এইচ উচ্চতায়, এইচ গভীরতায় এবং পৃথিবীর কেন্দ্রে তোমরা জানো গ্র্যাভিটি 0 হয়। এছাড়াও বিভিন্ন অক্ষাংশ রয়েছে, তোমরা জানো যে মেরু অঞ্চল রয়েছে, বিষুবীয় অঞ্চল রয়েছে, এগুলোতে কিন্তু গ্র্যাভিটি নির্ণয়ের সূত্র রয়েছে g'=g-ω² r cos² λ, ω = 2π/t, 2πn/t। ওকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাকে গ্র্যাভিটি 4টা, মুক্তিবেগ 3টা, এর সাথে আছে তড়িৎ প্রাবল্য, তারপরে হচ্ছে তড়িৎ বিভব, এই বিষয়গুলো জানতে হবে। কেন্দ্রমুখী বল এটাও জানতে হবে, কেন্দ্রমুখী ত্বরণ, এই বিষয়গুলো কিন্তু অধ্যায়ের সাথে রিলেটেড। আশা করি তোমরা করতে পারবে। এছাড়াও যে বিষয়টি রয়েছে যে কৃত্রিম উপগ্রহের সময় কীভাবে বের করে, কৃত্রিম উপগ্রহের বেগ কীভাবে বের করে, এক নম্বর ফর্মুলা আছে t = 2π × r + h/v। আবার কত উচ্চতা রাখলে এটি ভূস্থির হবে। ভূস্থির হওয়ার তো সম্ভাবনা তোমরা জানো, ভূস্থির হচ্ছে পৃথিবীর সাথে যে পৃথিবীর 24 আওয়ার্সের গুণন, এই 24 আওয়ার্স হতে হবে, টাইম হতে হবে কি 24 আওয়ার্স। t = 2π × r + h/v। ওকে, ভি হচ্ছে মুক্তিবেগ, এইভাবে নির্ণয় করতে হবে। আবার আরেকটি বিষয়, সেটি হচ্ছে তুমি যে একটা স্যাটেলাইট কোথায় বসালে সেটা পৃথিবীর সাথে ভূস্থির হবে, সেই ক্ষেত্রে তুমি এইচের সূত্র, এইচ = gmt²/4π², 1/3 - r, এরকম একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটিও অবশ্যই করে যাবে। আশা করি এইভাবে করলে তোমরা ধারাবাহিকভাবে এই মহাকর্ষ বিকর্ষ এই টপিকে অ্যান্সার করতে পারবে। তবে এই মহাকর্ষ বিকর্ষ আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটা বলা অবশ্যই দরকার, সেটি হচ্ছে পর্যায়কালের সূত্র রয়েছে। তোমরা জানো ক্যাপলারের সূত্র রয়েছে, গ্রহ উপগ্রহের সূত্রগুলো অবশ্যই পড়ে যাবে। ক্যাপলারের সূত্র, বিশেষ করে ক্যাপলারের সূত্র থেকে ম্যাথ করে যাবে, ক্যাপলারের সূত্র থেকে ম্যাথ আসে। এছাড়া পরবর্তী চ্যাপ্টার হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম খুবই ছোট একটি অধ্যায়, তবে পদার্থের গাঠনিক ধর্ম খুবই ইম্পর্টেন্ট। পদার্থের গাঠনিক ধর্ম তোমরা অধ্যায়ের নাম দেখেই বুঝতে পেরেছো যে পদার্থের গাঠনিক ধর্ম হচ্ছে যে একটি পদার্থের মূলত সেটিতে পীড়ন প্রয়োগ করলে বিকৃতি কেমন হবে, তার পয়সন অনুপাত কেমন হবে, এর ইয়াং মডুলাস, ইয়ংয়ের গুণাঙ্ক কেমন হবে, স্থিতিস্থাপকতা কেমন হবে, এই বিষয়গুলো তোমাদের এই চ্যাপ্টারটা একটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। এই চ্যাপ্টারে সব কিছু নেই, যেমন পৃষ্ঠটান নেই, সান্দ্র বল নেই, সান্দ্রতাঙ্ক নেই। ওকে, তাহলে আছে কি, তোমরা ইয়াং মডুলাস করবা, পীড়ন বিকৃতি, হুকের সূত্র, তারপরে হচ্ছে পয়সন অনুপাত। এই কটা টপিক তোমরা দেখে গেলে আশা করি এই অধ্যায়ে অ্যান্সার করতে পারবে। তবে এই অধ্যায়ের অ্যান্সারগুলো এরকম হয়, দুটি তারের মধ্যে কম্পেয়ার করে বলতে হবে কোনটি বেশি স্থিতিস্থাপক, কোনটি দ্বারা বাড়ি নির্মাণ করা সহজ হবে। অবশ্যই ইয়াং মডুলাসের মান বেশি হলে সেটি বেশি স্থিতিস্থাপক হয়, সেটি দ্বারা বাড়ি নির্মাণ করা খুব তার দ্বারা বাড়ি নির্মাণ করা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। সো এইভাবে তোমরা ইয়াং মডুলাস, পয়সন অনুপাত, পীড়ন বিকৃতি যেগুলো আছে, তারপর আছে একক আয়তনে স্থিতিশক্তি, কাজ বিভব শক্তি, এই কটা টপিক পড়ে গেলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে আসি অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি মহাকর্ষ ও বিকর্ষের সাথে খুবই রিলেটেড। সো এখানে তোমাদের একটু চেষ্টা করতে হবে যে গ্র্যাভিটির সূত্রগুলো মনে রাখা। তোমরা জানো যে এখানে যে দোলনকালটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। তোমরা জানো দোলনকাল পর্যায়কাল সরল দোলকেরও হয়, আবার স্প্রিংয়ের ক্ষেত্রেও হয়। t = 2π√L/g, যেখানে g হচ্ছে গ্র্যাভিটি। সো এখানে দেখতে হবে যে গ্র্যাভিটি আসলে কি পৃষ্ঠে নেই, উচ্চতা নেই, গভীরতায়। সো আমাদের এখানে সেই অনুসারে আমরা বলতে পারি যে আমাদেরকে জানতে হবে গ্র্যাভিটি নির্ণয় সূত্র 4টি জানতে হবে, এই উচ্চতায়, গভীরতায়, অক্ষাংশে এবং ভূপৃষ্ঠে।
পরবর্তীতে স্প্রিংয়ের দোলনকাল টি ইকুয়াল 2π√m/k, যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এখানে ω√k/m। এখানে অনেকগুলো সূত্র আছে, সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ সরণ, শুধু ত্বরণ, শুধু সরণ, এরকম অনেকগুলো ফর্মুলা রয়েছে যেগুলো তোমরা আমরা যে শিটটি দিয়েছি সেই শিটটি ফলো করে তোমরা ম্যাথগুলো করে গেলে আশা করি এখান থেকে অ্যান্সার করতে পারবে। এখানে দোলনকালটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যে পাহাড়ের উচ্চতায় দোলনকাল ধীরে চলে, কত সেকেন্ড ধীরে চলে, বা কোথায় দ্রুত চলে, এই বিষয়গুলো, খনিতে দ্রুত চলে কিনা, এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখে যেতে হবে। স্প্রিংয়ের ক্ষেত্রে শ্রেণী সমান্তরাল, এই বিষয়টা সাথে তোমাদের এখানে যে দোলনকালটি হয় দেখা যায় সর্বোচ্চ সরণ হচ্ছে বিস্তার, এই বিস্তার বিভিন্ন বিস্তার অবস্থানে আমাদের গতিশক্তি বিভবশক্তি বের করতে বলে, এবং বলে যে তিনটি অবস্থানে গতিশক্তি বিভবশক্তি সমান হবে কিনা। টোটাল এই তথ্যগুলো দেখে গেলে আশা করি অবশ্যই তোমরা এটার অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ অধ্যায়টি তোমাদের যারা পরিবেশ রসায়ন পারো, রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, তাদের জন্য 40% শেষ বলতে গেলে। বাকি 40%-এর মধ্যে আমি বলি আবার বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যাসের গতিশক্তি, এই একটি অণুর গড় গতিশক্তি, ওকে, এই রিলেটেড বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এগুলো একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে শিশিরাঙ্ক এবং আর্দ্রতা। এই পরিবেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা কোথায় গেলে বেশি স্বস্তি বোধ করবে, ওকে, এই টাইপের যে আর্দ্রতা নির্ণয় করার মাধ্যমে জানতে পারি আমরা। এবং শিশিরাঙ্ক, এই টপিকটা খুব ভালো করে করে যেতে হবে। তাহলে এর দুইটা পার্ট, একটা হচ্ছে তোমরা পরিবেশ রসায়নে যে টপিকগুলো করেছো, আরেকটা হচ্ছে শিশিরাঙ্ক এবং আর্দ্রতা। তবে এখানে এই যে পরিবেশ রসায়নে তোমরা বয়েলের এবং চার্লসের সূত্র এবং বয়েলের সমন্বিত সূত্র পড়ো না, সেই রিলেটেড সেখানে আবার একটা অঙ্ক রয়েছে। সেই অঙ্কটা আসে, সেটা হচ্ছে ডুবুরি দিয়ে আসে, যে মূলত আসলে এগুলো তো একটা পর্যবেক্ষিত বিষয়, সো আমরা এটাকে বাস্তবতার সাথে মিলানো হয় না। যেখানে ডুবুরি তোমাদের একটা হাতে ফুটবল নিয়ে গেল, সেই ফুটবল নিয়ে হ্রদের তলদেশে গেল, তলদেশ থেকে এক লিটার বায়ু প্রবেশ করালো, সেখান থেকে এটা উঠালে এটা অক্ষত অবস্থায় ফিরবে কিনা, এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত করে থাকে। সেক্ষেত্রে আমি তোমাদের দুইটা সিস্টেমে পড়াইছি। একটি হচ্ছে বায়ুমণ্ডলীয় অবস্থা থেকে, মানে ভূপৃষ্ঠ থেকে উপরে নিচে গেলে কেমন হবে, আবার পানির তলদেশ থেকে উপরের দিকে গেলে কোন সূত্র হবে, মানে P1 V1 সমান P2 V2, তো কোন P সমান P প্লাস H/ρ, এরকম একটা পড়িয়েছিলাম, তোমাদের এই টপিকগুলো করিয়েছি। তোমরা অবশ্যই সবগুলো টপিক খুব ভালো করে দেখে যেতে হবে। আজকে এই পর্যন্তই। তবে এখানে তোমাদেরকে আরেকটু বিষয় বলার, যেটি হচ্ছে জ্ঞানমূলক গ্রোথ, বোর্ড কোশ্চেনগুলো যেগুলো আসছে সেগুলো পড়ে গেলে কমন পড়বে জ্ঞান। আর অনুধাবন বিষয়টা হুবহু কমন না আসলেও যার ধারণা আছে সে আশা করি লিখতে পারবে। আর অবশ্যই তুমি যেই বিষয়টা পড়ছো এখানে যেই সূত্র দিয়ে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবে সবসময়, কে কার সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এই বিষয়গুলো কিন্তু সূত্র দিয়ে দিতে হয়। এই সূত্র দিয়ে তুমি বাস্তবতাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তুমি আশা করি অনুধাবনে কোনো তোমার সমস্যা হবে না। আর বিশেষ করে জ্ঞান প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকগুলো সাধারণত কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশনটা ভালোভাবে ফলো করতে হবে। আর 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে সরাসরি প্রয়োগ করতে বলে, সরাসরি পয়সা অনুপাত নির্ণয় করতে বলবে, সরাসরি পৃষ্ঠটান নির্ণয় করতে বলবে, সরাসরি আর্দ্রতা শিশাঙ্ক নির্ণয় করতে বলবে, যদিও পৃষ্ঠটানটা নাই, সো এগুলো তোমাদের সরাসরি বলবে। এরকম কত মার্ক, 5টা সিকিউতে 3 5 15 মার্ক, ওকে। আরেকটা বিষয় হচ্ছে এমসিকিউ হচ্ছে কি, শুধু তুমি বোর্ড যদি শুধু সারাদিন বোর্ড পড়তেছো কিন্তু তোমার কাছে নতুন করে পড়া আসতেছে, সেই ক্ষেত্রে আমি মনে করি প্রতিটা অধ্যায় তুমি হাইলাইট করতে হবে যে তোমার কোন কোন বিষয়গুলো সূত্র রয়েছে, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, একক, মাত্রা, 1 ন্যানোমিটার সমান কত মিটার, এরকম ধরনের যেই কনভার্ট করাগুলো আছে, 1 ডেসিমিটার সমান 1 লিটার, এরকম কনভার্ট করাগুলো জানলে আর সূত্র জানলে তোমরা ম্যাথ দিতে পারবে। এমসিকিউতে আসা যে প্রশ্নগুলো রয়েছে বহুপদীয়, সেগুলো অ্যান্সার করতে পারবে। অবশ্যই ফিজিক্স অনুধাবন করার একটা বিষয়। ফিজিক্স বিজ্ঞানের যে শাখায় তোমরা বলছো পদার্থ শক্তি নিয়ে আলোচনা করা হয়, তাই পদার্থবিজ্ঞান বলে, আসলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। পদার্থবিজ্ঞান হচ্ছে আমাদের সারাদিনে চলাফেরার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, আমরা যা উপলব্ধি করি, আমরা যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে প্রতিনিয়ত সম্মুখীন হই, সেই বিষয়গুলোই মূলত পদার্থবিজ্ঞান। তো আশা করি তোমরা আমার এই সাজেশনমূলক ক্লাসটি দেখে উপকৃত হবে। এগুলো দেখেই তোমরা সাথে সাথে শুরু করে দাও তোমাদের প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।